সুপ্রিয় দর্শক শ্রোতা, সুপ্রভাত। আজ 7 ডিসেম্বর 2013, রোজ শনিবার। প্রতিদিনকার মতো কক্সবাজার শহর এলাকা থেকে প্রকাশিত দৈনিক সমূহের নিয়ে সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান ভয়েস মেরিনা থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। আমি দিলওয়ার চৌধুরী। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ঈদগাহ ফরিদ আহমদ কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং কক্সবাজার জেলা রোভার স্কাউটের কমিশনার জনাব উমর ফারুক। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমরা আজকের দৈনিক সমূহের শিরোনামগুলো একবার দেখি। দৈনিক কক্সবাজার, বিদায়ী ম্যান্ডেলা। নির্বাচনে যেতে এরশাদের নতুন শর্ত। সরকার প্রকল্পের চাল গম ক্রয়ে সিন্ডিকেট কম দামে কিনে হাতিয়ে নিচ্ছে টাকা। দৈনিক সমুদ্র বার্তা, বর্ণবাদ বিরোধী কিংবদন্তি ম্যান্ডেলা আর নেই। নির্বাচনে যেতে এরশাদের নতুন শর্ত। ম্যান্ডেলার মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক প্রকাশ। দৈনিক পাকখালী, এরশাদের নতুন নাটক মহানায়কের মহাপ্রয়াণ। দৈনিক আলোকিত উখিয়া, আজ থেকে ফের 72 ঘন্টার অবরোধ। ম্যান্ডেলার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক। আচ্ছা, জনাব উমর ফারুক সাহেব, আমরা দেখতে পাচ্ছি আমাদের যে বিশ্ববরেণ্য একজন নেতা, তিনি গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতেই তিনি মৃত্যুবরণ করেছেন। দক্ষিণ আফ্রিকার সেই কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা সম্পর্কে আমরা একটু বলতে পারি, তিনি দক্ষিণ আফ্রিকায় 1918 সালে একটি ছোট্ট গ্রাম তেম্বু গোত্রে তিনি জন্মগ্রহণ করেছেন। তিনি বর্ণবাদ বিরোধী আন্দোলনের জন্য 1962 সালে তৎকালীন বর্ণবাদী সরকারের হাতে গ্রেফতার হয়েছিলেন এবং যাবজ্জীবন কারাদণ্ডে শাস্তিপ্রাপ্ত হয়েছিলেন। কিন্তু পরবর্তীতে জনগণের আন্দোলনের মুখে 27 বছর পর কারাভোগের পর তিনি 1990 সালে 11 ফেব্রুয়ারি তিনি কারামুক্তি পান এবং এরপরেই তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। 1994 থেকে 1999 সাল পর্যন্ত তিনি প্রেসিডেন্টের দক্ষিণ আফ্রিকার প্রথম কালো প্রেসিডেন্ট হিসাবে তিনি দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি গত 4 দশকে অনেকগুলো পুরস্কার পেয়েছেন, প্রায় 250-টিরও অধিক পুরস্কার লাভ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 1993 সালে তিনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। 1988 সালে তিনি শাখারভ অন্যতম প্রধান আন্তর্জাতিক পুরস্কার শাখারভ পুরস্কার পেয়েছিলেন। এই যে নেলসন ম্যান্ডেলা চলে গেলেন, তার দীর্ঘ সংগ্রামী জীবন এবং সেই প্রেক্ষাপটে আমাদের বিশ্বব্যাপী যে প্রভাব, তার যে আন্দোলনের যে গতি প্রকৃতি, আমাদের এই উপমহাদেশও একজন সেই ধরনের একজন নেতা ছিলেন। একটু শান্তিকামী আন্দোলন করে দেশকে স্বাধীন করেছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে মহাত্মা গান্ধী। এই বিষয়টা সম্পর্কে আপনি বর্তমানকালে নেলসন ম্যান্ডেলার প্রভাব, এই বিষয় সবগুলো মিলিয়ে আপনার অভিমত কি? নেলসন ম্যান্ডেলা একজন মহত্তম ব্যক্তি, যিনি দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করে সংখ্যালঘু সাদাদের বিরুদ্ধে সংগ্রামে রত ছিলেন। তিনি 1943 সালে লয়ার ছাত্র ছিলেন, তখন থেকে তিনি আইনের ছাত্র ছিলেন এবং তখন থেকেই তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস যোগদান করেন এবং
তার সংগ্রামী জীবন তখন থেকে শুরু। তিনি বর্ণবাদ বিরোধী আন্দোলনের একজন মডেল, একজন মানবতাবাদী নেতা, তিনি গান্ধীর সাথে তুলনা করা যায় তাকে এভাবে যে গান্ধী একজন অহিংস নেতা ছিলেন। তিনিও গান্ধীকে ফলো করেছেন, অনুসরণ করেছেন এবং শেষ পর্যন্ত তিনি সংগ্রাম সফল হয়ে তাদের সাথে শান্তি চুক্তি করে ন্যাশনাল কংগ্রেসকে দক্ষিণ আফ্রিকার একটা দেশকে শান্তির দিকে নিয়ে গেছেন এবং তিনি তাদের সাথে সংখ্যালঘুদের সাথে চুক্তির মাধ্যমে তাদেরকে জয় করে তার অহিংস নীতিতে তাদের থেকে জয় লাভ করেছিলেন এবং সরকারের তিনি 1994 সালে তখন প্রেসিডেন্ট হন এবং তিনি 1999 সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ছিলেন। তার সবচেয়ে বড় গুণ হচ্ছে যে আমাদের দেশে যেমন ক্ষমতায় গিয়ে থেকে যেতে চান, আমৃত্যু ক্ষমতায় থাকতে চান, তার মহৎ গুণ আমরা সেটা দেখতে পাই যে তার 1999 সালে এক টার্ম করে তিনি আর ক্ষমতা থেকে তিনি অবসর নিয়েছেন এবং তার মানবতা অহিংস নীতি সেটা। এখানে কি আমরা একটু বিশেষ করে আমরা যে আত্মার টানটা ওনার সাথে পাই, আমাদের এই উপমহাদেশের যে অন্যতম নেতা ছিলেন, অহিংস নেতা ছিলেন মহাত্মা গান্ধীর কথা আপনি উল্লেখ করেছেন, নাম উল্লেখ করেছেন। মহাত্মা গান্ধী কিন্তু এই রাজনৈতিক চেতনায় সমৃদ্ধ আন্দোলন শুরু করেছিল সেই একই জায়গায় দক্ষিণ আফ্রিকা থেকে। এদিক থেকে আমরা একটা তার ওনার সাথেও একটা আমরা একাত্মতা বোধ করতে পারি, আমাদের দেশের মানুষের একাত্মতা বোধ করছে, যে কারণে আমাদের জন্য আরো বেশি পীড়াদায়ক হয়ে গেছে আমাদের এই উপমহাদেশের অধিবাসী হিসাবে। আমরা তার আত্মার শান্তি কামনা করি। সাথে সাথে আমাদের দেশে আমাদের সরকারও 3 দিনের শোক পালন করছে, আমাদের রাষ্ট্রীয় শোক পালন করছে এবং আমাদের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রেসিডেন্ট এবং শোক বার্তা পাঠিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকবের কাছে। সেভাবে আমরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমরা ভয়েস মেরিনের পক্ষ থেকেও তার শ্রদ্ধা নিবেদন করছি সেই মহান কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার প্রতি। দৈনিক আজকের দেশ বিদেশ সরকারের সাথে জাপার আলোচনা, নেলসন ম্যান্ডেলার জীবনাবসান, জেলায় নির্বাচন পেছালে জেলার নির্বাচনী হওয়া উল্টে যাওয়ার সম্ভাবনা। দৈনিক সাগর দেশ 2 শর্তে নির্বাচনে এরশাদ, খালেদার সঙ্গে ফোনালাপ, নেলসন ম্যান্ডেলার জীবনাবসান। দৈনিক ইনানি নেলসন ম্যান্ডেলা আর নেই, এরশাদ প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। দৈনিক হিমছড়ি নির্বাচনী বিভাজনে বাংলাদেশ খাদের কিনারে, 10ম জাতীয় সংসদ নির্বাচন, 4 আসনে আওয়ামী লীগের বিপরীতে 7 প্রার্থী। এরশাদ আওয়ামী লীগেরই থাকছেন, চলছে দর পাশাপাশি। দৈনিক আজকের কক্সবাজার দফায় দফায় অবরোধে নীরব দুর্ভিক্ষ চলছে ঘরে ঘরে। এরশাদ নিজেই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। কক্সবাজার 3 আসনে নৌকার মাঝি কমল মনোনয়ন ফিরে পেতে কানিজের চ্যালেঞ্জ। আচ্ছা জনাব ওমর ফারুক, আমরা তো আমাদের যে আসন্ন নির্বাচন 10ম জাতীয় সংসদ নির্বাচনে আমরা বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে অনেক ধরনের উথাল পাথাল দেখতে পাচ্ছি, অনেক নাটকীয়তার ঘটনা ঘটতে দেখতে পাচ্ছি। আমাদের নতুন সংযোজন হয়েছেন এরশাদের জাতীয় পার্টি, যে বিভিন্ন ধরনের আচরণ বা বিভিন্ন ধরনের কলা কৌশল এই বিষয়গুলো সব
গতকালকে আমরা আজকের পত্রিকায় অনেক অধিকাংশ পত্রিকায় অন্যতম প্রধান শিরোনাম পেয়ে আসছেন। তিনি দুটি শর্ত দিয়েছেন, তিনি তার সাথে সমঝোতা চলছে, আলোচনা চলছে, দর কষাকষি চলছে, এবং কোন একটি পত্রিকায় দিয়েছে তিনি সরকারের সাথে জাফার আলোচনা চলছে, পত্রিকায় দিয়েছে তিনি প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। এই যে বিষয়গুলো, এরশাদের নতুন নাটক দৈনিক ইনানিতে লেখা হয়েছে এরশাদ প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। এই যে ওনার জাতীয় পার্টির যে কৌশল এবং আমাদের আসন্ন সংসদ নির্বাচন এবং সর্বোপরি বিরোধী দলের আন্দোলন, আবার বিরোধী দলের আবার আজ থেকে শুরু হয়ে গেছে নতুন করে 72 ঘন্টার অবরোধ কর্মসূচি। এতে কর্মসূচির মধ্য দিয়ে আমাদের জনজীবনও বিপর্যস্ত হয়ে পড়ছে দিন দিন। এই সার্বিক বিষয় নিয়ে আপনার মন্তব্যটা কি? এরশাদকে মাপা খুব কঠিন কাজ। তিনি যে মন্তব্য করে না সেটা তারপর দিনে আবার তার বিপরীত মন্তব্য করে, কথা বলেন। তাই তাকে মাপা এটা অনেক মহারথীরাও তার ব্যাপারে কোনো মন্তব্য করে সঠিক উত্তর পাননি। একটা কথা আছে, মানে নারীদের মন বোঝায় ভগবানও সম্ভব হয় না। এখানে এরশাদের মন বোঝায় কোনো রাজনৈতিক নেতাদের পক্ষে সমান নয়, এটা আল্লাহ তারা বোধ আর কেউ জানেন না। তো তার সম্পর্কে অনেক কথা হয়, প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, তিনি প্রেসিডেন্ট হতে চেয়েছিলেন। সে যাই হোক, এখন বর্তমানে যে দর কষাকষি, সবাই প্রথমে যখন তিনি বলেছিলেন যে সব পার্টি না আসলে, 18 দল না আসলে নির্বাচন অংশগ্রহণ করবো না, কিন্তু পরক্ষণে তিনি আবার একই কথা উইথড্র করলেন এবং তিনি জনগণের স্বার্থে, দেশের স্বার্থে আবার নির্বাচনে যোগদান করলেন। আবার 3 তারিখ দেখা গেল যে তিনি আবার উল্টে গেলেন। তো এটা তার স্বভাব, এবং মানুষ সেজন্য তাকে বিশ্বাস করে না যে আজকে যেটা বললেন তিনি সেটা যে কয়েক ঘন্টা পরে কিংবা 1 দিন পরে 2 দিন পরে যেটা আবার দিকে যাবেন না, সেটা মানুষ বিশ্বাস করে না। সেজন্য মানুষ খুব কৌতূহলী তার এই বক্তব্য নিয়ে। মানে তার শেষ কথা কখন শেষ হবে সেটা এখনো পর্যন্ত আমরা জনগণ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এখনো প্রেডিক্ট করতে পারছে না, আনপ্রেডিক্টেবল রয়ে গেছে। এখন রাজনীতিতে দেখা যাচ্ছে যে এই যে অবরোধ বা এই যে দীর্ঘমেয়াদী অবরোধ চলছে, এতে যে আমাদের দেশের, আমাদের এই এলাকারও মানে পণ্যদ্রব্যের জনগণের উপর একটা যে অন্যরকম চাপ মানে এসে পড়ছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? বিরোধী দলেরও আন্দোলনটা করতে হলে কিভাবে করা উচিত বলে মনে করেন? জনগণ কি অনেকটা অসহায় হয়ে জিম্মি হয়ে গেছে? এখন আসলে কথা হচ্ছে যে সমস্যাটা প্রত্যেকে আসলে এই বিরোধী দল এই আন্দোলন গেলে কেন, আমাদের সে জিনিসটাও বিবেচনা করতে হবে। সাধারণ মানুষ কিংবা যারা খেটে খাওয়া মানুষ কেউ এই ধরনের আন্দোলনের পছন্দ করে না কিংবা কারো পক্ষে যাচ্ছে না, কিন্তু তারপরেও মানে আমি পার্সোনালি এই ধরনের আন্দোলনকে পছন্দ করতেছি না, কারণ আমাদের জনজীবন বিপর্যস্ত। এখন আমরা ঠিক মতো নিজের কাজগুলো করতে পারছি না, কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে এই সমস্যাটা আমরা এক নেত্রী আর নেত্রীকে দোষটা পাচ্ছেন, কিন্তু চূড়ান্ত বিশ্লেষণে এটা সমস্যাটা সৃষ্টি করলো কে, সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে। তো সমস্যা যদি সৃষ্টি না হয় তাহলে তারা এই ধরনের আন্দোলনে যেত না। আমি তো মনে করি যে তাদেরকে এই ধরনের আন্দোলন বাধ্য করা উচিত। এখন এই আন্দোলন ডেকে, অবরোধ ডেকে, হরতাল ডেকে নেতা নেত্রীরা বাসায় বসে থাকেন কিংবা থাকেন পুলিশের ইয়ে থেকে নিস্তার পাওয়ার জন্য, কিন্তু সাধারণ মানুষ এটার বলি হচ্ছে। তো আসলে এগুলো রাজনৈতিক নেতাদের মধ্যে আলাপ আলোচনার ভেতর দিয়ে এসব অবশ্যই এটা সংলাপের মাধ্যমে এটা একটা সমঝদায় আসা উচিত। মানুষকে এটার জন্য মানুষকে মুক্তি দেওয়া উচিত ইয়ে থেকে। এই তো আমরা তো কিছুক্ষণ আগে আমরা আলোচনা করতাম সেই কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলা,
কিংবা তারাও আগে মহাত্মা গান্ধী, তারা তো অহিংস আন্দোলনের মধ্য দিয়েই তো তারা তাদের কার্যক্রম সার্থকতায় ধারণাতে নিয়ে গিয়েছিলেন, একেবারে দেশ স্বাধীন করেছেন, একটি সরকারকে শান্তিময় একটা সরকার স্থাপন করতে পেরেছিলেন তারা। অহিংস আন্দোলনেই আসলে সর্বোচ্চ আন্দোলন বলে আপনি মনে করছেন। দৈনিক সমুদ্র কণ্ঠ, কক্সবাজার ইন্স্যুরেন্স কোম্পানির প্রতারণা ধারাবাহিক প্রতিবেদনে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ করছে পদ্মা লাইফ ইন্স্যুরেন্স। নির্বাচনের মাঠে দখলে রাখতে পুলিশের 150 কোটি টাকা পুরস্কার। এরশাদকে রাষ্ট্রপতি করা সহ জাতীয় পার্টির নতুন 4 শর্ত। আমাদের কক্সবাজার ঈদগাঁও লোকালয়ে ইট ভাটা পড়ছে, কাটছে পাহাড়। কুতুপালং ক্যাম্প পুলিশের সালিশ বাণিজ্য। টেকনাফে পুলিশ বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও মহিলা সহ আটক 4। দৈনিক রূপসী গ্রাম, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে জঙ্গিরা তৎপর। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কানিজ ফাতেমা উচ্চ আদালতে যাচ্ছেন। নেলসন ম্যান্ডেলার জীবন অবসান। দৈনিক দৈনন্দিন, মনোনয়নপত্র চূড়ান্ত, বাছাইয়ের 11 জন বৈধ, বাতিল 8। বিদায় ম্যান্ডেলা। 3 দিনের রাষ্ট্রীয় শোক। চকরিয়ায় 46,000 একর জমিতে আমনের বাম্পার ফলন। জনাব উমর ফারুক সাহেব, আমরা দেখতে পাচ্ছি আমাদের ঈদগাঁও লোকালয়ে ইট ভাটা পড়ছে, কাঠ পড়ছে। এই যে এখন তো ইট ভাটার মৌসুম শুরু হচ্ছে, এই নভেম্বর ডিসেম্বর থেকেই শুরু হচ্ছে চারিদিকে। এই ইটের অত্যন্ত প্রয়োজনীয় জিনিস আমাদের সভ্যতার জন্য, স্থাপনার জন্য, কিন্তু সেখানে কাঠ পড়ছে, অবৈধ কাঠ কেটে ফেলছে এবং পাহাড় কাটছে, যেগুলো আমাদের পরিবেশের জন্য একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। অথচ আধুনিক সভ্যতার একটা অন্যতম প্রধান উপাদান হচ্ছে ইট। এটারও প্রয়োজন রয়েছে রাস্তাঘাট থেকে যে কোনো ধরনের নির্মাণ কাজের জন্য, আবার পরিবেশও আমাদেরকে সংরক্ষণ করতে হবে। এই বিষয়ের মধ্যে আপনি কিভাবে করবেন মনে করছেন? ইট ভাটা যেমন আমাদের দরকার আছে, পরিবেশের ভারসাম্য আমাদের দরকার আছে। ইট ভাটা আমরা কাঠ না পুড়িয়েও ইট ভাটা করতে পারি। এখন কয়লার ব্যবস্থা আছে, কয়লা বাংলাদেশ বাংলার আমদানি বা ভারত থেকে আমদানি করা হয়। তা আসলে তারা যখন পারমিশন নেয় এই ভাটা, তখন কিন্তু তারা কয়লা ব্যবহার করার কথাই বলে প্রশাসনে। তারা সস্তায় করার জন্য, বেশি লাভ করার জন্য তারা কাঠ ব্যবহার করছে। এবং আমাদের যে বন বিভাগ আছে, তারা রক্ষকের ভক্ষকের ভূমিকা পালন করে। তারা আসলে সত্যিকার তদারকি করে না, এবং তারা মানে এই সমস্ত সাপ্লাইয়ের কাজ করে। তাদের অনেকটা সহযোগী কাজ না হলে তাদের চোখের উপরে, তাদের নজরের মধ্যে যেগুলো আছে সেগুলো করা সম্ভব। আরেকটা দেখা যাচ্ছে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে জঙ্গিরা তৎপর, এ ধরনের একটা রূপসী গ্রামে একটা প্রধান শিরোনাম করেছে। সরকারের নিবিড় নজরদারি প্রয়োজন, কথাও তো ওনারা বলছেন। আসলে কি এই ধরনের ক্যাম্পে জঙ্গিরা, এই ধরনের অভিযোগ পূর্বেও দেখা গেছে, যেমন গত বছর বৌদ্ধ মন্দির পোড়ার ক্ষেত্রেও এই জঙ্গিদের, রোহিঙ্গা জঙ্গিদের একটা সম্পৃক্ততার কথা শোনা গেছে। অবশ্য এই বিষয়ে আপনার এগুলো আসলে তদন্তের ব্যাপার। এগুলো না দেখে মানে মন্তব্য করা ঠিক না। আর তাছাড়া তাদের মধ্যে জঙ্গিভাব থাকতে পারে, কারণ তারা পাশের রাষ্ট্র থেকে সেখানে আছে, কষ্ট, তারা তাদের মধ্যে একটা স্বাধীনতা চেতনা নিশ্চয় আছে। তো তারা যদি ওই সমস্ত ট্রেনিং নিয়ে তাদের কাজে লাগাতে চায়, সেটা আমাদের কাজে লাগাতে চায়, সেটা হতে পারে। কিন্তু এটা আসলে সরকারের এই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী, এটা আরো যেহেতু এটা দীর্ঘদিন থেকে এই ধরনের একটা অভিযোগ দেখা যাচ্ছে, আসলে সঠিক তদন্ত করা দরকার। সঠিক তদন্ত করে এটা এই বিষয়গুলো সুরাহা করা সরকারের আরো বেশি সতর্ক হওয়া উচিত বলে আপনি মনে করছেন? এখানে সবশেষে আমরা একটা সব না পাওয়ার মাঝেও সব হতাশার ভেতরে একটা আশার সংবাদ আমরা দেখতে পাচ্ছি। চকরিয়ায় 46,000 একর জমিতে আমনের বাম্পার ফলন হয়েছে। এটা একটা আমরা খুব আশার আলো দেখতে পাচ্ছি। আমরা
এই সময়ে গত কয়েক বছর ধরে আমরা প্রায় দেখতে পাচ্ছি সরকারি বিভিন্ন পরিসংখ্যানে জরিপেও দেখা যাচ্ছে খাদ্যের দিক থেকে আমাদের দেশ এখন স্বয়ংসম্পূর্ণ বলে ধারণা করা হচ্ছে। হ্যাঁ, চকরিয়া একটি বড় উপজেলা এবং এটা মাতামুড়ি চকরিয়ার চলে গেছে, তো এটার উপরে একটা রাবার ড্যাম করা হয়েছে আমি যতদূর জানি, এবং তার ফলে প্রচুর চাষাবাদ হচ্ছে, অনেক জমি চাষাবাদ অনেকজন চাষাবাদ আসছে, এবং ওখানে জমিগুলো ফার্টাইল এবং ওখানে অবশিষ্ট প্রচুর অবশিষ্ট হয় এবং আমন হয়, যার ফলে আমরা অনেক শস্য পাচ্ছি এবং আমরা স্বয়ংসম্পূর্ণ হতে চলেছি। এই খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা এবং সব দিক থেকে আমরা শান্তিময় জীবন চাই, জনজীবন শান্তিময় হয়ে উঠুক, আশায় আশায় পরিপূর্ণ হয়ে উঠুক আমাদের জনজীবন, আমাদের জনগোষ্ঠী, আমাদের দেশবাসী এবং আমরা আমাদের দেশ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা আলোচনা করলাম আজকের কক্সবাজার শহর এলাকা থেকে প্রকাশিত দৈনিক সমূহের প্রধান শিরোনাম সমূহ। আপনারা এই অনুষ্ঠান আবার দেখতে পাবেন আগামীকাল একই সময়ে নতুন কোনো সংবাদ নিয়ে। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য লগ ইন করুন www.voicemarina.com। ভয়েস মেরিনা, VOICEMARINA, www.voicemarina.com যুক্ত থাকুন। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ। www.voicemarina.com যুক্ত থাকুন। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, নিরাপদ থাকুন।